দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বললেও আজকে বিশেষ একটি দিবস, বিশেষ প্রতিপাদ্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস এবং এই দিবসটিকে কেন্দ্র করে সারা বিশ্বময় এটি পালিত হয় আনুষ্ঠানিকভাবেই, বাংলাদেশের বাইরে নয়। এবং আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি উন্নয়নের মূলধারা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা। এই শিরোনামে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা যুক্ত হবেন। এরই মধ্যে তিনজন অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই বিষয় নিয়ে কথা বলতে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন খুশি কবির, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সমন্বয়কারী নিজেরা করি, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাঞ্ছিতা চাকমা, প্রাক্তন অধ্যক্ষ রাঙামাটি সরকারি মহিলা কলেজ এবং প্রাক্তন সক্রিয় সদস্য জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়াও আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জোবাইদা নাসরিন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন। এই মুহূর্তে তিনি যুক্ত নেই, আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি তাকে পাবো। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি আজকে এই উন্নয়নের মূলধারা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে অবস্থা, সেটির সার্বিক বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা প্রত্যেকে এই বিষয় নিয়ে কেউ গবেষণা করছেন, কেউ সংশ্লিষ্টভাবে একদম নিবিড়ভাবেই কাজ করছেন। শুরুতে আলোচনায় যেতে চাই আমরা। খুশি কবির, আপনাকে দিয়েই শুরু করতে চাই। শুরুতেই যদি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে আসলে যে আমরা একটি দিবস নিয়ে কথা বলছিলাম, যে ক্ষুদ্র জাতিসত্তার আসলে বা আদিবাসীদের যে দিবস, এই দিবসের আসলে প্রতিপাদ্য যেটি হওয়া উচিত সেটি বাংলাদেশে আসলে কতটা আনুষ্ঠানিকভাবে আমরা করতে পারছি বা বাস্তবায়ন করতে পারছি? আসলে এই দিবসটি জাতিসংঘের দ্বারা এটা এখন আন্তর্জাতিকভাবে এটাকে গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, স্বীকৃত। তো এটা হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস এবং এই কারণে এটা করা হচ্ছে যে আদিবাসী গোষ্ঠী যারা আছে সারা পৃথিবীতে জুড়ে, মনে হয় প্রত্যেকটা মহাদেশেই আমাদের আছে, ইউরোপেও আছে, আফ্রিকাতেও আছে, ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া আর এশিয়াতে তো আছেই। তো আদিবাসী দিবস পালন করার মূল কারণ হলো যে সাংস্কৃতিক বৈচিত্র্য, তারপরে আমাদের পৃথিবীর যে জৈব বৈচিত্র্য, সবকিছু জীব বৈচিত্র্য যা আছে সবকিছু কিন্তু ধারণ করে, আর তাদের নিজেদের সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেটা যেটা ধারণ করে সেটা হলো আমাদের আদিবাসী জাতিগোষ্ঠী। এই আদিবাসী জাতিগোষ্ঠী যে ধারণ করে থাকে সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আসলেই এটা হচ্ছে যে আমাদের পৃথিবীর ৮০% জীববৈচিত্র্য যেটা আছে, এই কম সংখ্যক আদিবাসী, যদি বলি যে আমাদের ৭০০ কোটি মানুষের মধ্যে মাত্র ৫% মতো হয়তো আদিবাসী হতে পারে, কিন্তু তারা ৮০% জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য তাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের চর্চা, নিজেদের জীবনযাপনের মধ্যে ওটা করে থাকে। আর এরা কিন্তু ৯০% আমাদের যে বিশেষ করে সাংস্কৃতিক যে বৈচিত্র্যগুলো আছে সেটা। তো একটা দেশ বা একটা পৃথিবী শুধু এক ধারায় চলতে পারে না, একই চিন্তায় থাকতে পারে না। আমরা মনে করি বহুমাত্রিকতা খুবই প্রয়োজন। বাংলাদেশ এটা আজকের যে বিষয়টা নিয়ে আসছে, প্রতি বছরই একটা প্রতিপাদ্য নিয়ে আসে। এবারের হচ্ছে যেহেতু কোভিড-১৯ করোনা যে মহামারী সারা বিশ্বে এমন ভাবে চলেছে, সেই কারণে এবার হচ্ছে যে আদিবাসীদের দিবসে আদিবাসী কি আমরা যেটা আছে আমাদের, উনারা কিভাবে এটাকে ধারণ করছে বা দেখছে, আর একটা হলো উনাদের উপরে মহামারীটা কি প্রভাব পড়বে যে তাদের জীবন শেষ হয়ে যাবে। আমি খালি একটা কথা বলতে চাচ্ছি যে আদিবাসীদের আসলে মূল প্রকৃতির সাথে তাদের সম্পর্ক সবচেয়ে বেশি। তারা প্রকৃতিকে ধারণ করতে চাচ্ছে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে। ওরা মনে করে এটার সাথে তাদের একটা আত্মিক বা একটা মানে সম্পর্ক আছে, যেটা তাদের পরবর্তী যারা আসবে প্রজন্ম সবাই যেন এই পৃথিবীটাকে যেন ধারণ করতে পারে। এই পৃথিবী ধারণ করার জন্য তাদের ভূমি, জলাশয়, জঙ্গল সবকিছুকে তারা এটাকে ধারণ করে, যেন এটা তাদের প্রজন্ম, তাদের পরের প্রজন্ম, তাদের পরের পরের প্রজন্ম যেন ধরে রাখে। তো প্রাকৃতিক সম্পদ এবং আদিবাসীদের যে তাদের মধ্যে যে এই সম্পর্কটা রয়েছে,
সেটা যদি আমাদের মতো সবগুলো দেশ, এটা শুধু বাংলাদেশের কথা বলছি না, আমরা এটাকে এখন পর্যন্ত আমলে আনিনি। তো আমি মনে করি এই কোভিডের সময় তো বটেই, কিন্তু সব সময় আমাদের এই বিষয়টাকে ধরে রাখতে হবে এবং এই বৈচিত্র্যকে, এই বহুবাদ, সে বিষয়গুলোকে, বহুমাত্রিকতা, সে সবকিছুই আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা দিয়েই বাংলাদেশ সমৃদ্ধ হবে। আর এটা আমাদের আজকে অগস্ট মাস, যে অগস্ট মাসে আমাদের বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল নির্মম ভাবে, ওনার পরিবার সহ ওনার সাথী যারা ছিল। কিন্তু এই হত্যা শুধু পরিবার আর আমাদের নেতার হত্যা না, এটা আসলে গণতন্ত্রের হত্যা। তো গণতান্ত্রিক চর্চার জন্য এই বহুমাত্রিকতাটা খুবই প্রয়োজন। জি নিশ্চয়ই, নিশ্চয়ই আদিবাসীদের। ঠিক আছে, খুশি কবির, অনেক ধন্যবাদ। আপনি বহুমাত্রিক তার কথা বলছিলেন, তাদের যে আসলে বৈচিত্র্যময় সংস্কৃতি, সেটিকে আসলে তাদের যে ভূমির অধিকার, বিভিন্ন আরও যে অধিকারগুলো রয়েছে, সেটি আসলে কতটা ন্যায্যতার সাথে তারা পাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যেহেতু আরও অতিথিরা রয়েছেন, আমরা বাঞ্চিতা চাকমা আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে খুশি কবির বলছিলেন যে তাদের বহুমাত্রিক বিষয়গুলোর কথা, অধিকারের কথা, সংস্কৃতির কথা, আপনি কি মনে করেন যে আসলে তাদের যে পার্বত্য চট্টগ্রাম বলি বা আদিবাসী জনগোষ্ঠী, আমরা যেটি ক্ষুদ্র জাতিসত্তা বলছি, তাদের আসলে যে অধিকার সেটি কতটা প্রতিষ্ঠা পাচ্ছে, এবং আজকের এই দিবস নিয়ে আপনি যদি বলেন? প্রথমে আমি আন্তর্জাতিক আদিবাসী দিবসে সকল আদিবাসী জনগোষ্ঠীর সাথে অন্যান্য সকল জনগোষ্ঠীকে আদিবাসী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশ তো আসলে একটা বহু জাতির বহুমাত্রিক একটা দেশ। তো এখানে আদিবাসীদের যে সাংবিধানিক স্বীকৃতিটা দেওয়া প্রয়োজন, সেটা এখনো আদিবাসীরা আমরা এই স্বীকৃতিটা এখনো পাইনি। তবে আমি মনে করি যে এই যে আদিবাসীদের যে প্রকৃতির সাথে, খুশি আপা যেটা বললেন, প্রকৃতির সাথে যে নিবিড় সম্পর্ক, এটা আসলে এটা আমাদের সবার কাম্য। এই জন্যই আসলে আদিবাসীদের কে সঠিকভাবে লালন করা উচিত, আদিবাসীদের অধিকারগুলোকে সঠিকভাবে দেওয়া উচিত, যাতে দেশও উপকৃত হবে এবং দেশের জনগণও সবাই উপকৃত হবে। নিশ্চয়ই। আপনি কি মনে করেন যে এই যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে অন্যান্য যে আরও জাতিগোষ্ঠী রয়েছে, তাদের আসলে প্রভাবটা কেমন, এবং আদিবাসীদের যে আধিপত্য, এই আধিপত্যকেই বা কিভাবে দেখেন, সংক্ষেপে যদি বলেন আমাদের? এখানে আমি আধিপত্য শব্দটার একটু বিরোধিতা করি। আমি মনে করি যে এটা একটু নেগেটিভ অর্থে মনে হয়। আধিপত্য হয়তো বলা যাবে না। তবে ওখানে আপনারা তো অনেকেই জানেন, শরণাতীত কাল থেকে আদিবাসী জনগোষ্ঠী অনেক আগে থেকেই ছিল। সে প্রথম দিকে 1872 সালে ছিল আদিবাসী জনগোষ্ঠী 97% এবং বাঙালি জনগোষ্ঠী ছিল 3%। এভাবে বাড়তে বাড়তে এখন বর্তমানে মনে করা হচ্ছে যে, অনেকদিন ধরে তো সেন্সাস হচ্ছে না, মনে করা হচ্ছে যে এখন এখান থেকে যাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নেওয়া হয়েছিল, অর্থাৎ বাঙালি জনগোষ্ঠী এখন এখানে সংখ্যাধিক্য আমাদেরও মনে হয় আপাত দৃষ্টিতে। তো যাই হোক, প্রভাব বলতে গেলে যে যতগুলি জাতিগোষ্ঠী ওখানে আছে, 11টা জাতিগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, এবং যে আপনারা সবাই জানেন কাপ্তাই বাঁধের ফলে বেশিরভাগই এফেক্টেড হয়েছিল চাকমা জনগোষ্ঠী। যদিও ব্রিটিশ আমলে শিক্ষার হারটা খুব বেশি ছিল না, কিছু কিছু ছিল, কিছু কিছু চাকমারা উপসংখ্যক শিক্ষা দীক্ষায় এগিয়ে এসেছিল। তারপরে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মারমা, তারপরে হচ্ছে ত্রিপুরা, তারপর অন্যান্য জাতিগোষ্ঠীগুলো। তো চাকমা জনগোষ্ঠীরা এই যে কাপ্তাই বাঁধের ফলে উদ্বাস্তু হওয়ার ফলে তাদের মধ্যে কিছুটা মনে হয় আগের চাইতে বেশি শিক্ষা পড়াশোনা করতে হবে, হ্যাঁ, বেড়েছে। সেই কারণে এখন দেখা যাচ্ছে, আপনারাও দেখছেন, কিছুদিন আগে 38তম বিসিএস এর রেজাল্ট হলো, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে চাকমা জনগোষ্ঠীদের অংশগ্রহণ প্রাধান্য বাড়ছে, অংশগ্রহণ বাড়ছে। তবে আমি মনে করি এখানে প্রভাব বলতে স্বাভাবিকভাবেই হয়তো চাকমা জনগোষ্ঠীদের প্রভাবটা কিছুটা বেশি। তবে আমি অন্যান্য জনগোষ্ঠীরাও অবশ্যই এখন সামনে এগিয়ে আসা উচিত, এগিয়ে আসছে, এবং আমরা সেটাকে এনকারেজ করি। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমরা আরও অতিথি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। ডক্টর জোবাইদা নাসরিন, আপনার কাছে যেতে চাই। আপনি গবেষণা করেছেন, পিএইচডি করেছেন এই আদিবাসীদের ওপর,
আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে দুটি বিষয়, যে আদিবাসী দিবস পালনের প্রয়োজনীয়তাটাকে আসলে সার্বিকভাবে আপনি কিভাবে দেখেন, এবং একই সাথে আদিবাসীদের যে অধিকারের কথা বলা হচ্ছে সেটি যদি ভূমি অধিকারের কথা বিশেষ করে বলা হয়, সেটি আসলে কতটা প্রতিষ্ঠা পেয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। নৃবিজ্ঞানের শিক্ষার্থী এবং নৃবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি কয়েকটি প্রসঙ্গ এখানে পাঠতে চাই। একটি হলো বিশ্ব আদিবাসী দিবসটি আসলে তখন এসেছে যখন পুরো বিশ্ব জুড়ে আসলে যে আদিবাসীদের যে বনের অধিকার, জমির অধিকার এবং বিশেষ করে তার সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জোরদার করা হয়েছে। এবং ইউএন আইএলও কনভেনশন এবং ইউএন ডিক্লারেশন যে আদিবাসী কারা হবে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। হ্যাঁ, এবং সেখানে যে বিষয়টি এসেছে সেগুলো হলো যে আপনার যে কলোনাইজেশনের আগে যারা যে অঞ্চল আদিবাসী ছিল তারা সে অঞ্চলের আদিবাসী হিসাবে মানে তাদেরকে বলা হবে, এবং যারা আসলে ডমিনেন্ট যে গ্রুপ তাদের অংশ না, এবং তারা এখনো তাদের নিজ ভাষা এবং সংস্কৃতি বজায় রেখেছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ হলো যে তাদের কাস্টমারি ল রিকগনাইজেশন, এবং এই কয়েকটি বিষয়কে বজায় রেখে আসলে বলা হচ্ছে যে বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট পালিত হবে। এবং এই মধ্য দিয়ে আসলে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, যেটা খুশাপা বলেছেন যে 5% আদিবাসী আছেন যারা পৃথিবীর জনসংখ্যা প্রায় 37 কোটি। জি জি, হ্যাঁ, তো তাদের সকল অধিকার নিশ্চিত করা হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি আরো জোরদার করা দরকার, এবং আমি মনে করি এটি রাষ্ট্রীয়ভাবে আসলে পালন করা উচিত। কারণ আপনারা দেখেছেন যে বারবার করে কিন্তু যেটি বাঞ্ছিতদের কথা এসেছে, সাংবিধানিক স্বীকৃতি এখনো হয়নি, এবং এই সাংবিধানিক স্বীকৃতি লড়াইটি কিন্তু বহুদিনের বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং ভূমির অধিকারের প্রশ্নটি এখনো আদিবাসীদের জন্য সবচেয়ে মৌলিক দাবি, যেখানে কাস্টমারি লতে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত আদিবাসীদের কিন্তু কাগজে মালিকানা কম ভূমির, যেটাকে আমরা বলছি যে দলিল, যেখানে যে কাস্টমারি ল যে মুখে মুখে আসলে জমির বন্দোবস্তীকরণ হতো। যেমন জুম কালচার একটা বড় বৈশিষ্ট্য হলো যে হেডম্যান বা কার্বের মধ্যে দিয়ে যে এই অঞ্চলটা, এই জায়গাটা, এই টিলাটা, এই পাহাড়টা যে অমুক এখানে করবে, জুম চাষ করবে, সেটি 5 বছর হতে পারে, সেটি 7 বছর হতে পারে। এবং তারা যে বসত ভিটার যে ধারণা বা কালেকটিভ যে ওনারশিপ সম্পত্তির, সেখানে কিন্তু তাদের কাগজে দলিল ছিল না। এবং যে কারণে আপনারা দেখেছেন যে বাংলাদেশের বেশিরভাগ আপনার যে আদিবাসীরা ভূমি হারা হয়েছে এই কাগজে দলিল পত্র না থাকার কারণে। যদি তাদের কাস্টমারি ল স্বীকৃত হতো, যদি তাদের এই যে মৌখিক যে তাদের যে বন্দোবস্তীকরণটি স্বীকৃত হতো, তাহলে কিন্তু তাদের জায়গা জমি যে হারিয়ে যাওয়া এবং সেটি যে দখল হয়েছে, পার্বত্য চট্টগ্রামে বেশিরভাগ জায়গা জমি দখল হয়েছে, যে সেখানে যারা সরকারের যে পুনর্বাসন নীতি ছিল, যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটি 1979 সালে করা হয়েছিল, যে দরিদ্র বাঙালিদের ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ভূমি দেওয়া হয়েছে, টাকা দেওয়া হচ্ছে, এখনো রেশনিং দেওয়া হচ্ছে। এবং তারা অনেকেই যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে শান্তিযুদ্ধের আগ পর্যন্ত যে একটা অস্থির অবস্থা ছিল, সেই কারণে 1979 সাল থেকে প্রায় শান্তিযুদ্ধের আগ পর্যন্ত বহু আদিবাসী মানুষজন দেশ ছেড়ে চলে গিয়েছিল, এবং তারা ভারতে বিভিন্ন শরণার্থী শিবিরে ছিলেন। 97তে চুক্তির পরে যখন তাদের অনেকেই ফেরত আসেন, তারা কিন্তু জায়গা জমি পাননি, কারণ একটাই তাদের দলিল ছিল না বলে। এবং সে কারণে কিন্তু ভূমি কমিশনও তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু সমতলেও কিন্তু দেখা গিয়েছে যে এই যে আপনার ভূমি দলিল না থাকা এবং জোর করে ভূমি দখল, সে কারণে কিন্তু আদিবাসীরা তাদের জমি, জঙ্গল, এই তিনটা আদিবাসী সমাজের একটি বড় বৈশিষ্ট্য, যে জঙ্গলের অধিকার, জমির অধিকার এবং জলের অধিকার। এই তিনটি লড়াইকে কেন্দ্র করে কিন্তু এই উপমহাদেশে কিন্তু যে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো কিন্তু মূলে কিন্তু এগুলো ছিল। কিন্তু আমরা যদি লান্টা আন্দোলন দেখি, টঙ্ক আন্দোলন দেখি, তেভাগা আন্দোলন দেখি, সব আন্দোলন কিন্তু এগুলোকে কেন্দ্র করে হয়েছে। তো এখন ধরুন যে এই কারণে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যত আদিবাসীরা ভূমিহারা হয়েছে, সে পেছনে ছিল একটা কাস্টমারি লয়ের স্বীকৃতি। তাহলে এই আদিবাসী দিবসের মূল জায়গায় হলো যে আদিবাসীদের ভূমি অধিকারটুকু নিশ্চিত, তাদের ভাষার অধিকারটুকু নিশ্চিত, তাদের সাংবিধানিক স্বীকৃতির অধিকারটুকু নিশ্চিত করা। এবং আমি মনে করি এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন করা প্রয়োজন। জি, নিশ্চয়ই অনেক চমৎকার বিশ্লেষণ আপনি দিয়েছেন। বিশেষ করে আমরা জানি যে আদিবাসীদের আসলে এটি দীর্ঘ ইতিহাস, দীর্ঘ ঐতিহ্য এবং কৃষ্টি কালচার আমাদের সাথে যুক্ত। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। খুশি কবির এবং জোবাইদা নাসরিন, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সঙ্গে বাঞ্ছিতা চাকমা রয়েছেন, আরও একজন যুক্ত হওয়ার কথা রয়েছেন। আশা করি বিরতির পর ফিরে এসে তাদের সাথে কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, ফিরছি একটু পর। আশা করি আমাদের সাথে থাকবেন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ই ভ্যালি বিচ সংলাপে। আজকের বিশেষ আয়োজনে আমরা কথা বলছি আজকের আদিবাসী দিবস নিয়ে, এবং আজকের আলোচনার শিরোনাম আমরা রেখেছি উন্নয়নের মূলধারা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা। আসলে কেমন আছেন বাংলাদেশের এবং সারা পৃথিবীর আদিবাসীরা, সেটি নিয়ে আজকে এরই মধ্যে আমাদের সঙ্গে তিনজন অতিথি বিশ্লেষক রয়েছেন, তারা কথা বলছেন। আমরা জানি যে সারা পৃথিবীতে আসলে এই আজকের প্রায় 37 কোটি আদিবাসী জনগোষ্ঠী আজকের এই দিবস পালন করছেন। 90টি দেশে আনুষ্ঠানিকভাবে এটি পালিত হচ্ছে। বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশ কেবল নয়, সারা পৃথিবীতেই সেটি সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা রাজনৈতিক ক্ষেত্রে আদিবাসীরা কিন্তু প্রান্তিকায়নের শিকার হন এবং নানা সমস্যায় আসলে তারা জর্জরিত। সেটি থেকে উত্তরণও ঘটছে। এসব সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলার পথ এবং উপায় নিয়েই কিন্তু আসলে আমাদের বিশ্লেষকরা আমাদের সঙ্গে কথা বলছেন। এরই মধ্যে আমরা পরিচয় করে দিয়েছি, আমাদের সঙ্গে তিনজন অতিথি এই মুহূর্তে রয়েছেন। আমরা প্রথমেই খুশি কবির আপনার কাছে যেতে চাই, সমন্বয়কারী নিজেরা করি। আপনি শুরুতে বেশ কিছু সমস্যার কথাও বলছিলেন। আসলে রাষ্ট্রের যে ধরনের ভূমিকা হওয়া উচিত, আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্রের ভূমিকা কতটা জোরালো আদিবাসীদের তাদের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে? আমি প্রথমেই বলবো যে মনে হয় জুবেদা নাসরিন, আপনাকে ধন্যবাদ। জুবেদা নাসরিন যেটা বলেছে, যেটা বাঞ্ছিতা চাকমাও বলেছেন, যে আমাদের সংবিধানে এখনো কিন্তু আদিবাসী হিসাবে স্বীকৃত না। সরকার এখন নতুন করে, যদিও এই সরকারই 2008-এ স্পষ্টভাবে আদিবাসী, তাদের নির্বাচনী ইস্তেহারে আদিবাসীদের কি কি অধিকার এবং ভূমির অধিকারের ব্যাপারে খুব স্পষ্টভাবে ওনাদের বলেছিলেন। আমরা কিন্তু বেশ খুশিও হয়েছিলাম, আদিবাসী গোষ্ঠীরাও খুশি হয়েছিল। এবং আমরা আজকে নিজের করির পক্ষ থেকেও আমরা আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি, আমরা একসাথে করার জন্য। এটা ইকো কোঅপারেশন করে একটা সংস্থা আমাদের সাথে কাজ করছে, আমাদের সহযোগিতা করছে। মূলত হলো আদিবাসীদের ভূমির অধিকার, নিজের করি ভূমির অধিকার নিয়ে প্রচুর কাজ করে। প্রাকৃতিক সম্পদে মানুষের যে জীবন জীবিকা ইত্যাদি, এটা নিয়ে কাজ করে। তো আজকে যে প্রতিপাদ্য যেটা আজকে আমরা এই আলোচনায় করছি, যে উন্নয়নের মূল ধারা, তো এখন উন্নয়নের মূল ধারা কার উন্নয়ন? এখন আমরা যদি মনে করি যে শুধু অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য এবং মুষ্টিমেয় কিছু ব্যক্তির জন্য এই উন্নয়নটা যদি করা হয়, তাহলে আমাদের গড় আয় দেখা যাবে যে বেশ ভালো, কিন্তু তার সাথে দেখা যাবে যে যারা একেবারে নিঃস্ব হয়ে আছে, যে যাদেরকে আসলে শোষণ করে বা তাদেরকে একেবারে বঞ্চিত করে রাখা হচ্ছে, এই বঞ্চিত জনগোষ্ঠী আরো নিঃস্ব হয়ে যাচ্ছে। তো গড় আয় বাড়লেই, জিডিপি বাড়লেই আমার উন্নয়নে, আমি যদি লক্ষ্যমাত্রা দেখাচ্ছি যে আমার এত জিডিপি হয়েছে, আমার আয় এত হয়েছে, ইনকাম এত হয়েছে, সেটা তো যথেষ্ট না। কেন এই দেশের অধিকাংশ বা একটা বিরাট সম্পৃক্ত না করলে, সেটা প্রথমেই যেটা বলেছি যে আমাদের 71-এর মূল জায়গাই ছিল যে আমাদের 4 মূল নীতির মধ্যে একটা মূল নীতি কিন্তু হলো যে এখানে কিন্তু বৈষম্য দূর করাটা খুবই, মানে সাম্য আনাটা, বৈষম্য দূর করাটা কিন্তু আমাদের 4 মূল নীতির একটা নীতি। আর একটা নীতি ছিল যে ধর্ম নিরপেক্ষতা, সেটাও কিন্তু একটা মূল নীতি ছিল। তো আমরা যদি এই সবগুলো, আর গণতন্ত্র তো ছিল, এই সবগুলো যদি দেখি, তখন দেখি যে আদিবাসী, যেহেতু তারা একটা হলো পাহাড়ের আদিবাসী যারা পার্বত্য চট্টগ্রামে, তারা সংগঠিত ছিল, তাদের দাবিগুলো শক্তভাবে তুলে ধরছিল। তাদের উপর যখন আক্রমণ হয়ে আর্মি দ্বারা তারা চেষ্টা করেছিল, এটা এই সময় 78-79 ওই সময়। খুশি কবির, একটু যদি সংক্ষেপে বলা যায় তাহলে আমরা সবার কথা শুনতে পাবো। না, আমি জি খালি বলবো যে ওই সময় তখন আসছিল, তো যেটা হচ্ছে যে তখন কিন্তু চেয়েছিল যে আদিবাসী যারা আছে তাদের যে ওখানে আধিপত্য, এটা কমানোর একটা প্রক্রিয়া। কিন্তু যেটা বলা হয়েছে যে ফিরে এসে মূল হলো ভূমির ইস্যু। আর সমতলের আদিবাসী, যেটা আমরা দেখছি সব জায়গায়, আমরা কাজ করছি উত্তরবঙ্গে, সেখানে আমরা দেখছি যে তাদের যে নিজের, এখন তারা সব হয়ে গেছে দিনমজুর, এবং দিনমজুর হয়ে তাদেরকে কিন্তু অনেক ঠগাচ্ছে। ওখানকার আদিবাসী নারীরাও কিন্তু কাজ করছে। তাদের যে জলাশয়ের উপর তাদের যে ভূমি, তাদের ভূমি তো একদম হারিয়েই ফেলেছে। কেন? যেহেতু তাদের কাগজ আর সত্তা নাই। আমরা চেষ্টা করছি, আর আমরা মনে করছি এই যে ভূমির সত্তা, এবং তাদের ভূমির সত্তা হচ্ছে তাদের পরিচয়ের সাথে জড়িত, তাদের
আসলে এটাই হচ্ছে তাদের তাদের মূল সংকটের বহুমাত্রিকতার জায়গা, একটা অংশ নিশ্চয়ই। হলো ওই মূল সংকটের জায়গা। জি, নিশ্চয়ই। আমরা সেখানে কিন্তু আপনার কাছে- আন্দোলনগুলো চলছে, জি। এখনো হচ্ছে, চেষ্টা করছে। আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমরা স্বাগত জানাতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফিলিমন বাস্কে, যুক্ত হচ্ছেন। ফিলিমন বাস্কে, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নিলে আমাকে আশা করি শুনতে পাবেন। ফিলিমন বাস্কে। জি, ফিলিমন বাস্কে, আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই দর্শকদের সাথে। সভাপতি সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা এরই মধ্যেই আলোচনা করছি, আজকে আদিবাসী দিবস নিয়ে মূলত আলোচনা চলছে। আমরা উন্নয়নের মূলধারা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা এই শিরোনামে কথা বলছি। আমরা এরই মধ্যে আলোচনা অনেকগুলো বিষয় এসেছে, তাদের বহুমাত্রিক যে নানাবিধ সমস্যাগুলো এসেছে, একই সাথে বিশেষ করে ভূমির অধিকার নিয়েই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, আদিবাসীদের যে ভূমির অধিকার। আপনার কাছে প্রশ্নে যেতে চাই সরাসরি, যে সমতলে আদিবাসীদের ভূমি, জলাশয় এবং প্রাকৃতিক সম্পদের বর্তমান আসলে কি অবস্থা এবং আদিবাসীদের স্বার্থ রক্ষায় আসলে কি করণীয়? আজকে আদিবাসী দিবসে আপনি আপনার বক্তব্য যদি বলেন। আমি বলতে চাই, আসলে ভূমি এবং জলাশয় আমাদের বাস্তবে যেটা দেখা যায়, আমাদের দেশে অনেক মানুষ এই জলাশয় যখন বলবেন যে পুকুর বা নদী বা এরকম, আমাদের আদিবাসীরা সেগুলো কৌশলে কিছু ভূমিদস্যু বা এরকম কিছু লোক আছে যারা সব সময় চেষ্টা করছে আমাদেরকে থেকে হাতিয়ে নেওয়া, এবং সেইটা থেকে আমরা বঞ্চিত। মাছ চাষ করতে পারি না, এমনকি নিত্য প্রয়োজনীয় যে খাবার পানি সংগ্রহ বা গোসল করা বা ধোয়া মোছা, এইটা থেকে বঞ্চিত হচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, এই পানিগুলো যদিও দুই একটি পুকুর থাকে, সেগুলো সরকার দলীয় এবং কিছু বাটপার, কিছু ঠকবাজ লোক, এরা কৌশলে হাতিয়ে নিয়ে সেগুলোতে মাছ চাষ করতেছে, এবং তারা বিভিন্ন ধরনের কি বলে যে মল দেয়, সেগুলো ব্যবহার করে পরিষ্কার না করে এগুলো দূষিত হচ্ছে। জি, ফিলিমন বাস্কে। এবং ভূমি থেকে জি জি জি, আমি নিশ্চয়ই ফিলিমন বাস্কে, আপনি অনেকগুলো সমস্যা, সত্যিকার অর্থে অনেক সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনি বলছিলেন, এর সমাধান আসলে কি হতে পারে সেটি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ই ভ্যালি বীজ সংলাপে। আজকে বিশেষ আয়োজন, আজকে আদিবাসী দিবস নিয়ে আমরা কথা বলছি। আমাদের আলোচনা শিরোনাম উন্নয়নের মূলধারা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা, এই শিরোনামে আলোচনা করছি এবং আমাদের সঙ্গে 4 জন অতিথি যুক্ত হয়েছেন, আদিবাসী নিয়ে গবেষণা করছেন, একই সাথে তারা মানবাধিকার কর্মী রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আলোচনার শেষ পর্যায়ে রয়েছি এবং সংক্ষেপে প্রত্যেকের কাছেই জানতে চাইব। আমি শুরুতে বাঞ্চিতা চাকমা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একটু যদি বলেন যে আমরা আজকের আলোচনায় সবার কাছেই যেটি শুনতে পেয়েছি, যে আদিবাসীদের তাদের তো সংকট এবং নানাবিধ সমস্যা, যেটি ফিলিমন বাস্কেও বলছিলেন যে তাদের আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম আসলে প্রতিনিয়তই চলছে। সেটি কেবল বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই তারা আসলে নানা সমস্যায় জর্জরিত, যে কারণেই তারা প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। আমরা ভূমি কমিশন নিয়ে বাঞ্চিতা চাকমা আপনার কাছে জানতে চাই যে ভূমি কমিশনের কার্যকারিতা আসলে আমাদের দেশে কতটুকু এবং সেটি কি পর্যায়ে রয়েছে এবং কি হওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আমি জোবাইদা আপার কথার পরবর্তী ভাবে আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে যে প্রথাগত আইন দ্বারা ভূমি অধিকারটা নিশ্চিত থাকে, সেজন্য সেটাকে ভূমি কমিশন যে তৈরি হয়েছে সেটা পার্বত্য চুক্তিরই একটা ফসল। এবং আমি মনে করি বর্তমানে সমতলে এবং পাহাড়ে দু জায়গাতেই ভূমি সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো সেটা
ভূমি সমস্যা নিরসন কল্পে 2016 সালে অনেক দিন পর, প্রায় 15 বছর পরে সংশোধন করা হয়েছে, যার কারণে পরবর্তীকালে ভূমি কমিশন কাজ করবে এই ধরনের একটা অবস্থায় পৌঁছেছিল। তো দেখা গেল যে যথাযথভাবে কাজ করার জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালা, ভূমি কমিশন কিভাবে চলবে, তার এই যে জনবল নিয়োগ, লোক, তারপরে তার বাজেট, তারপর কোথায় কোথায় শাখা হবে, এগুলো বিষয়ে একটা কার্যবিধিমালা তৈরি করে সরকারের কাছে দিয়েছিল। কিন্তু যতটুকু জানি আমি, সেটা এখনো কার্যবিধিমালা এখনো অনুমোদিত হয়নি। সেই জন্য ভূমি কমিশন আসলে ঠিক যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করতে পারছে না। যদিও রাঙামাটিতে এবং বান্দরবনে দুটো শাখা অফিস খোলা হয়েছে বলে জেনেছি, এখনো পর্যন্ত পর্যাপ্ত জনবল নিয়োগ হয়নি। সেই জনবল কত বছরের জন্য কিভাবে নিয়োগ হবে সেটাও ঠিক হয়নি। তারপরে যে প্রয়োজনীয় যে বাজেট কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটাও ঠিক হয়নি। এখন এগুলো যে মূল বিষয়গুলি যদি না থাকে, তাহলে সেই ভূমি কমিশন কোনো কার্যকারিতা আসলে থাকে না। তো ঠিক সেরকম সমতল ভূমিতেও, সমতলেও যেসব আদিবাসীরা আছেন সেখানেও তো মূল সমস্যাই হচ্ছে ভূমি। তো আমি মনে করি আসলে পার্বত্য চট্টগ্রামে যদিও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন হয়েছে, ঠিক সেরকম সমতলের জন্য আসলে আলাদা একটা ভূমি কমিশন হওয়া দরকার নিষ্পত্তির জন্য। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান কিছু বিষয় সুনির্দিষ্ট করে উপস্থাপন করেছেন। আমরা ফিলিমন বাস্কের কাছে যেতে চাই। ফিলিমন বাস্কে একেবারেই সংক্ষেপে বলবেন, আমাদের সময় সীমাবদ্ধতা রয়েছে। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনাদের আঞ্চলিক পর্যায়ে আদিবাসীদের মধ্যে বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের আন্দোলন চলছে, সেখানে আসলে কি ধরনের সমস্যা চলছে এবং সমস্যার পাশাপাশি সমাধানে আসলে কি করণীয়, ছোট করে যদি আমাদেরকে বলেন। অনেক ধন্যবাদ। আসলে খুশি আপা অনেক দিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং আমাদের বিষয়গুলো উনি জানেন। এরকম বাঞ্ছিতা দি উনিও যেহেতু কমিশনে ছিলেন, অনেক ভালো ভূমিকাও ছিল, অনেক বাধাও ছিল। যাই হোক, যেই বিষয়টা বলতে চাই, আমাদের উত্তরবঙ্গের একটি ভারী শিল্প এলাকা, যেখানে আমাদের বাপ দাদাদের সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছিল, অধিগ্রহণ না রিকুইজিশন করা হয়েছিল, সেই সম্পত্তি আইন ফিলিমন বাস্কে একটু অনুরোধ করব যে আমাদের সময় স্বল্পতা রয়েছে, একেবারে স্পেসিফিক সুনির্দিষ্ট করে সমস্যা এবং সমাধানে আপনার পরামর্শ যদি বলেন, একেবারেই সংক্ষেপে যদি বলা যায় সুনির্দিষ্ট করে। আচ্ছা, সমস্যা হচ্ছে যে এখানে যে জটিলতা রয়েছে, সেই জটিলতা নিরসন করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের যে স্থানীয় সরকার বলি আমরা, জেলা প্রশাসক মহোদয় যদি এটা হস্তক্ষেপ করেন, তাহলে সমাধান খুব তাড়াতাড়ি, খুব দ্রুত এটা সমাধান হবে। জি নিশ্চয়ই, তাই আমরা আহ্বান করি। জি, একেবারে মূল সমস্যাটি বলবেন, উপস্থাপন করবেন যে মূল সমস্যাটা আসলে কি? সমস্যা হচ্ছে যে জমি রিকুইজিশন করেছিল সরকার আমাদের বাপ দাদাদের কাছ থেকে 1955-56 সালে এবং 7ই জুলাই 1962 সালে এটা হাইকোর্টে ডিড হয় তাদের মধ্যে। সেইটা শর্ত যেরকম ছিল সেটা ভঙ্গ হয়েছে, তাই এটা সমাধান হওয়া জরুরি করা যাবে। জি নিশ্চয়ই ফিলিমন বাস্কে আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করব যে এই সংকট দ্রুত কেটে যাবে। আমরা এবারে যেতে যাই, জোবাইদা নাসরিন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন। জোবাইদা নাসরিন, সরাসরি প্রশ্নে যাচ্ছি যে আমরা তো জানি যে সরকারের এসডিজি লক্ষ্যমাত্রায় বলা হয় যে কাউকেই পিছিয়ে রাখা যাবে না, সব মানুষেরই সমান অধিকার, এসডিজি বাস্তবায়নের মূল লক্ষ্য যেটি। তো সেখানে প্রান্তিক জনগোষ্ঠীকেও আসলে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। এই যে করোনাকালীন সময়ে আমরা দেখলাম যে ব্যাপক রকমের অর্থনীতি বিপর্যস্ত, সব মানুষ বিপর্যস্ত, সেখানে আসলে আমাদের সাধারণ মানুষ যেমন জর্জরিত, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত। তো তাদের জন্য আসলে বিশেষ প্রণোদনা কতটা জরুরি এবং সেই বিশেষ প্রণোদনা আদৌ কি তারা পাচ্ছে, এ বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। জি জোবাইদা নাসরিন, আপনি আপনার অডিও মিউট করা রয়েছে সম্ভবত, আপনি যদি আমার কথা শুনে থাকেন আবারও নিশ্চয়ই আশা করব।
জি জি, আমার কাছে মনে হচ্ছে বিষয়টিকে আমি দুভাগে দেখতে চাই। একটি হলো যে পার্বত্য চট্টগ্রাম, আরেকটি হলো সমতল। পার্বত্য চট্টগ্রামে যেটি হয়েছে যে প্রথম থেকেই কোভিড এর যে স্বাস্থ্যবিধি মানা বা যে প্রচার সেগুলো পার্বত্য জি চট্টগ্রামে ছিল না, এবং এটি বিশেষ আপনার অ্যাটেনশনের দাবি রাখে, অ্যাটেনশন দাবি রাখে কারণে যে সেখানে যে আমরা যেটা ছড়া বলে, যে ছড়া থেকে মানুষজন পানি কালেক্ট করে বা ঝির বলে, তো সেগুলো কিন্তু শুকিয়ে যায় গরমকালে। তো পার্বত্য চট্টগ্রামে যে হাত ধোয়ার যে বারবার করে প্রচার করা হচ্ছে সরকারিভাবে যে বারবার করে হাত ধোবেন, কিন্তু সেটি পার্বত্য চট্টগ্রামে আসলে বাস্তবতা নেই, কারণ পানির সংকট। এই যে জলের অধিকার বা জলাশয়কে ব্যবহার করার যে অধিকার, সেটি কিন্তু কোভিড যে স্বাস্থ্যবিধি বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে, সেটির সুবিধা কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনগোষ্ঠীর কাছে পৌঁছেনি। তো সেটি কিন্তু তারা নিজেদের মতো করে করেছে। এবং দ্বিতীয়ত যদি আমি সমতলের দিকে তাকাই, তাহলে দেখবো যে বাংলাদেশের ঢাকা শহরে যত বিউটি পার্লার আছে, বেশিরভাগ কিন্তু মান্দি মেয়েরা কাজ করে সেখানে। জি এবং বিউটি পার্লার সহ ইনফর্মাল সেক্টর, ফ্যাশন হাউস, বিউটি পার্লার, গার্মেন্টস এবং বনানী বা অন্যান্য জায়গাগুলোতে যে গারো মেয়েরা হোম ওয়ার্কার হিসেবে কাজ তারাও করে, ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই। তারা ক্ষতিগ্রস্ত হয়ে চলে গেছে, তাদের চলে যেতে হয়েছে। জি এবং সরকার কিন্তু আপনার একটা বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সেসব শ্রমজীবী মানুষদের জন্য, কিন্তু সেখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে কত অংশ আদিবাসীরা পাবে। জি এখন নিশ্চয়ই। সাধারণত যখন দেখা যাচ্ছে যে প্রণোদনা যখন দেওয়া হচ্ছে, খুব মানে যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠের রাজনীতি আছে, সেখানে কিন্তু আদিবাসীরা মানে পাচ্ছে না আর কি সেই সেটি পাওয়া নিশ্চয়ই জরুরি, সেটি নিশ্চয়ই জরুরি। আমাদের সময় স্বল্পতা রয়েছে। জুবাইদা নাসরিন, আমরা দুঃখ প্রকাশ করছি আপনার কাছে। আমরা খুশি কবিরের কাছে যেতে চাই। খুশি কবির, একেবারেই 1 মিনিটে যদি আপনি বলেন যে আজকের এই আদিবাসী দিবসে সর্বোপরি আসলে আমাদের কি লক্ষ্য হওয়া উচিত এবং আমাদের কোন সংকটগুলো সমাধানের জন্য এই মুহূর্তে জোর দেওয়া উচিত? ধন্যবাদ। প্রথমেই বলবো যে আদিবাসী যে আমাদের এই দেশের নাগরিক এবং সম অধিকারে তাদের নিশ্চিত করা যে তারা সবগুলো পায়, সেটা সবচেয়ে বেশি করা উচিত। করলে তাদের রীতিনীতি আর সংস্কৃতি যেটা আছে সেটা ধরে রাখা উচিত, যেটা সম্পদের সাথে জড়িত। যে ইস্যুগুলো সব তুলে আসছে, যে আমি যদি বলি যে ফিলমন বাস্কে যেটা বলেছে ইসের কথা, ওই যে চিনিকলের কথা, সেই জমিটা তাদেরকে ফিরিয়ে না দিয়ে এটা অন্যদেরকে ব্যবসার জন্য যখন দিতে চাচ্ছিল, তখনই ওখানকার আন্দোলন হয়ে এখনো এটা কোর্টে চলছে, আর এটা তারা ছাড়েনি। কিন্তু এই আন্দোলন মানে এটা হওয়া উচিত নর্মাল, মানে তো আমরা যদি আদিবাসীদেরকে বিচ্ছিন্নভাবে না দেখি, তাহলে কিন্তু এই জিনিস করা যেত না। ঠিক একইভাবে যেটা জুবাইদা নাসরিনও বলেছে, যে মান্দি বা গারো আগে নিজের চাষ করতো জমি, এই জমিগুলো দখল হয়ে যাওয়াতে, নিয়ে যাওয়াতে, এটা তাদের হাতছাড়া হয়ে যাওয়াতে আজকে তারা বিউটি পার্লারে আসতে বাধ্য হয়েছে। তাদের ব্যাপারও যেটা আছে, বাঞ্ছিতাদি যেটা বলেছে যে আমরা শুধু একটা ভূমি কমিশন করলাম সেটা না, এটা কার্যকারিতাটা নিশ্চিত করাও আমার মনে হয় সবচেয়ে বড়, আমি আজকে শেষের কথা যেটা বলতে চাচ্ছি, সবচেয়ে বড় প্রয়োজন আমাদের যে নীতিমালা, যে বিধিমালা যা কিছু করি, সেগুলো যেন বাস্তবায়ন হয়, সেটা নিশ্চিত করার জন্য সরকারের যেরকম দায়িত্ব, আমরা যারা এদেশের নাগরিক, আমাদের কথা বলার অধিকার আছে। আমরা বলতে গেলে যেন আমাদের এটাকে আমরা সরকারের বিরুদ্ধে বা উন্নয়নের বিরুদ্ধে সেটা না, আমরা মানুষের পক্ষে, এইটাই আমি এখানে আনতে চাচ্ছি। এটাই হওয়া উচিত আমাদের মূল জায়গা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ খুশি কবির। আমরাও চাইবো যে উন্নয়নের মূলধারায় আসলে এই ক্ষুদ্র জাতিসত্তার মানুষগুলো আসুক এবং সবাইকে নিয়েই আসলে আমাদের টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। বৈষম্যহীন একটি পৃথিবীর স্বপ্ন আসলে সব মানুষই আমরা দেখি। আজকে আমাদের সঙ্গে খুশি কবির, বাঞ্ছিতা চাকমা, জুবাইদা নাসরিন এবং ফিলিমন বাস্কে 4 জন যুক্ত হয়েছিলেন। 4 জনকেই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই আদিবাসী দিবস অর্থাৎ আন্তর্জাতিক আদিবাসী দিবসে আপনাদের এই মূল্যবান আলোচনার জন্য এবং অংশগ্রহণের জন্য। দর্শক, আমরা এই আজকের আলোচনা এখানেই শেষ করছি ই ভ্যালি বিচ সংলাপে। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।